ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাফহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যদি আপনি সত্যি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা এমন সব ঘটনা তুলে ধরি যেগুলো ব্যাখ্যা করা কঠিন। আজকের গল্পটি এসেছে মালয়েশিয়া থেকে, এবং এই গল্পটা যত এগোবে ততই অস্বস্তিকর হয়ে উঠবে। আমি খালেদ হোসেন। প্রায় 6 বছর ধরে মালয়েশিয়ার সেলাঙ্গুরে একটি প্লাস্টিক কোম্পানিতে কাজ করছি। জীবনে অনেক ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু কখনো সেগুলো কাউকে বলার প্রয়োজন মনে হয়নি। তবে কিছুদিন আগে আমার এবং আমার বন্ধুদের সাথে এমন কিছু ঘটেছে যেটা না বললেই নয়। ঘটনাটা 2023 সালের। আমাদের প্ল্যান ছিল লাঙ্কাবি ট্যুরে যাওয়ার, কিন্তু কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। তখন হঠাৎ করেই আমরা 5 বন্ধু সিদ্ধান্ত নেই ইপো পেরাকের একটা আইল্যান্ডে যাব। সেদিন রাত প্রায় 9টার দিকে আমরা বেরোই। প্ল্যান ছিল একটা কার ভাড়া করে সরাসরি চলে যাব, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমে কুয়ালালামপুর, তারপর সেখান থেকে বাসে পেরাক। তাই আমরা ট্যাক্সি নিয়ে কুয়ালালামপুর বাস টার্মিনালে পৌঁছাই। কিন্তু সেখানে গিয়ে আরও বড় সমস্যা, কোনো বাসেরই টিকিট পাওয়া যাচ্ছে না। রাত বাড়ছে, ক্লান্তি বাড়ছে, আর আমাদের মাথার মধ্যে চাপও বাড়তে লাগলো। কি করা যায় সেটা নিয়ে সবাই বসে আলোচনা করছিলাম। ঠিক তখনই আমাদের এক ইন্ডিয়ান বন্ধু বলল, আচ্ছা, একটা অন্য অ্যাপ আছে, খুব বেশি লোক ব্যবহার করে না, ওটা ট্রাই করব। আমরা আর কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। অনেকবার চেষ্টা করার পর অবশেষে একটা গাড়ি পাওয়া গেল। ভাড়া মোটামুটি ঠিকই ছিল। কিছুক্ষণ পর সেই ড্রাইভার এসে আমাদের পিক করল। গাড়িতে উঠেই বুঝলাম লোকটা একটু অদ্ভুত ধরনের, কিন্তু তখন আমাদের আর কোনো অপশন ছিল না। গাড়ি চলতে শুরু করলো, আর আমরা সবাই চুপচাপ বসে রইলাম, কারণ তখন রাত প্রায় 1:30, আর সামনে লম্বা পথ। গাড়ি কিছুক্ষণ চলার পর আমরা বুঝতে পারলাম অনেক সময় ধরে কিছু খাওয়া হয়নি। পেটের মধ্যে তখন যেন আগুন জ্বলছে। আমি ড্রাইভারকে বললাম, ভাই, আমরা অনেক ক্ষুধার্ত, আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকলে একটু থামাবেন। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন রাত অনেক, এখানে কিছুই খোলা পাবেন না, তবে আমার একটা পরিচিত জায়গা আছে, সেখানে যেতে প্রায় 30 মিনিট লাগবে। আমরা একে অপরের দিকে তাকালাম, তারপর বললাম, ঠিক আছে, সেখানেই চলুন। গাড়ি তখন অন্ধকার রাস্তা দিয়ে এগোতে লাগল। চারপাশে শুধু নির্জনতা, মাঝে মাঝে দূরে পাহাড়ের ছায়া দেখা যাচ্ছে। প্রায় 30 মিনিট পর ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, এখানেই, আপনারা খেয়ে আসেন। আমরা নামলাম, দেখলাম ছোট একটা রেস্টুরেন্ট, আশেপাশে আর কিছুই নেই। আমি ড্রাইভারকে বললাম, আপনি চলেন আমাদের সাথে? সে সাথে সাথে উত্তর দিল, না, আমি আসব না। তার কণ্ঠটা ছিল অদ্ভুত ঠান্ডা, যেন কোনো কারণে সে ভেতরে যেতে চাইছে না। আমরা তখন বিষয়টা খুব একটা গুরুত্ব দিইনি। ভেতরে ঢুকে খাবার অর্ডার দিলাম। খাবার আসতে একটু সময় লাগল। সব মিলিয়ে খাওয়া শেষ করতে প্রায় 30 মিনিট লেগে গেল। বাইরে বেরোতেই দেখি ড্রাইভার দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখের ভাব বদলে গেছে। সে স্পষ্টই বিরক্ত। আমাদের এক বন্ধু, যে একটু রাগী স্বভাবের, সে বলে উঠল, এত রাগ দেখাচ্ছেন কেন? আমরা তো অযথা দেরি করিনি। ড্রাইভার ঠান্ডা গলায় বলল, তোমরা দেরি করেছ, এটা আমার ভালো লাগেনি। তারপর কথা কাটাকাটি শুরু হয়ে গেল। পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছিল। আমরা বাকিরা গিয়ে বিষয়টা থামানোর চেষ্টা করলাম। ঠিক তখনই ড্রাইভার হঠাৎ বলে উঠল, তোমাদের ব্যবস্থা আমি করব। কথাটা সে এমনভাবে বলল যেন এটা কোনো হুমকি নয়, বরং নিশ্চিত একটা সিদ্ধান্ত। আমরা প্রথমে ভেবেছিলাম সে হয়তো পুলিশের ভয় দেখাচ্ছে, তাই বিষয়টা সিরিয়াসলি নিইনি। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আমরা গাড়িতে উঠে বসি। বাকি পথটা সে একদম চুপচাপ চালাল। কেউ কোনো কথা বলছিল না, কিন্তু অদ্ভুত একটা অস্বস্তি তখন থেকেই আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। অনেকক্ষণ পর আমরা অবশেষে গন্তব্যে পৌঁছালাম। হোটেলে চেক ইন করে রুমে ঢুকলাম। তখন ভোর প্রায় 5টা বাজে। সবাই খুব ক্লান্ত ছিলাম।
প্ল্যান ছিল সকাল 7টার দিকে উঠে বের হব। তাই দ্রুত ফ্রেশ হয়ে যে যার মতো শুয়ে পড়লাম। রুমের লাইট বন্ধ, চারপাশ নিস্তব্ধ। শুধু ক্লান্ত শরীরটা বিছানায় পড়তেই ঘুম চলে আসছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হলো কেউ হয়তো ঘুমের মধ্যে নাক ডাকছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগল, আর সেটা একদম স্বাভাবিক ছিল না। আমাদের এক বন্ধু উঠে বলল, এই, কে এমন শব্দ করছে? কোনো উত্তর নেই। তারপর সে এগিয়ে গিয়ে দেখে যে বন্ধুটা ড্রাইভারের সাথে তর্ক করেছিল সে বিছানায় শুয়ে অদ্ভুতভাবে কাঁপছে, ঠিক যেন মৃগী রোগীর মতো খিঁচুনি হচ্ছে। আমরা সবাই তাড়াতাড়ি উঠে তার কাছে গেলাম। দেখে শরীর ঠান্ডা হয়ে গেল। তার নাক আর মুখ দিয়ে রক্তের মতো কিছু বের হচ্ছে। চোখ দুটো উল্টে গেছে, আর সে অদ্ভুত শব্দ করছে। আমাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল মুহূর্তেই। আমি তাকে ঝাঁকিয়ে বললাম, এই, কি হয়েছে তোর? শুনতে পাচ্ছিস? কিন্তু সে কোনো সাড়া দিচ্ছিল না। আমরা বুঝতে পারছিলাম না এটা অসুখ নাকি অন্য কিছু। একজন বলল, দ্রুত রিসেপশনে খবর দাও। রিসেপশন থেকে কয়েকজন লোক এলো। সব দেখে তারা বলল, এখন আপাতত তার হাতে পায়ে তেল মালিশ করুন, সকালে ক্লিনিকে নিয়ে যাবেন। আমরা আর কিছু না ভেবে সেটাই করতে লাগলাম। ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু আমাদের চোখে ঘুম নেই। রুমের ভেতরে শুধু একটাই ভয়, ওর যদি কিছু হয়ে যায়, কি বলবো আমরা পরে? সময় যেন থেমে গিয়েছিল। তারপর ভোরের আজানের শব্দ ভেসে আসতেই হঠাৎ করেই তার শরীরের কাঁপুনি ধীরে ধীরে কম হতে শুরু করল। আমরা তাকিয়ে আছি, নিঃশ্বাস আটকে। আর কিছুক্ষণ পর সে একদম স্বাভাবিক হয়ে গেল। চোখ খুলে এমনভাবে উঠে বসল যেন কিছুই হয়নি। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে বলল, কি হয়েছে? তোমরা সবাই এমন তাকিয়ে আছো কেন? তার আচরণে মনে হচ্ছিল সে কিছুই মনে করতে পারছে না। সেই মুহূর্তে আমাদের সবার মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল, এটা কি শুধু একটা অসুখ ছিল, নাকি এর পেছনে অন্য কিছু আছে? সকাল হয়ে গেল। আমাদের কারোরই আর ঘুম হয়নি। বন্ধুটাও পুরোপুরি স্বাভাবিক আচরণ করছে, যেন রাতে কিছুই হয়নি। আমরা ঠিক করলাম, যা হয়েছে হয়েছে, আজকের দিনটা নষ্ট করা যাবে না। তাই সবাই রেডি হয়ে হোটেল থেকে বের হলাম। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। মুডটা এমনিতেই খারাপ ছিল, তার ওপর এই আবহাওয়া। তারপর আমরা আরেকটা গাড়ি বুক করে ফেরি স্টেশনে চলে গেলাম। সেখানে গিয়ে নাস্তা করে ফেরিতে উঠলাম। আইল্যান্ডে পৌঁছে দেখি ওখানে ঘোরার জন্যে মাইক্রোবাস আর মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। আমরা ভাবলাম মোটরসাইকেল নিলেই বেশি মজা হবে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই আমাদের এক বন্ধু মোটরসাইকেল স্টার্ট দিতেই ভারসাম্য হারিয়ে পড়ে গেল, কোনো কারণ ছাড়াই। আমরা সবাই অবাক, কারণ আমরা প্রায়ই মালয়েশিয়ার রাস্তায় বাইক চালাই। এটা আমাদের জন্য নতুন কিছু না। তবু এমন অদ্ভুতভাবে পড়ে যাওয়া কিছুটা অস্বাভাবিক লাগছিল। শেষমেশ আমরা প্ল্যান বদলে একটা মাইক্রোবাস ভাড়া করলাম। 5 জন উঠে বসে রওনা দিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একদিকে খাড়া ঢাল, অন্যদিকে ঘন জঙ্গল। পরিবেশটা এমনিতেই একটু ভয়ঙ্কর ছিল। তার কিছুক্ষণ পর হঠাৎই করে গাড়ির চাকা পাংচার। আমরা সবাই চুপ, কেউ কিছু বলছে না। কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন ঘুরছে, আজ আমাদের সাথে বারবার এমন কেন হচ্ছে? একটার পর একটা সমস্যা। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কিছু আছে? সেদিন আর ঠিকভাবে ঘোরা হলো না। মনটাই পুরো নষ্ট হয়ে গেল। সন্ধ্যের দিকে আমরা আবার ফেরিঘাটে ফিরে এলাম। ফেরিতে উঠে মূল ভূখণ্ডে এলাম। তারপর বাস টার্মিনালে গিয়ে কুয়ালালামপুর ফেরার টিকিট কাটলাম। সবকিছু যেন আবার স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু আমরা জানতাম না, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা তখনও বাকি।
রাত তখন প্রায় গভীর হয়ে এসেছে। আমরা বাস টার্মিনালে বসে আছি, হাতে কিছু খাবার, সামনে ফেরার অপেক্ষা। সবকিছুই তখন শান্ত মনে হচ্ছিল। কিন্তু ঠিক বাস আসার প্রায় 10 মিনিট আগে আমরা খেয়াল করলাম আমাদের সেই বন্ধুটি নেই, যে রাতে অসুস্থ হয়েছিল। সে হঠাৎ করে উধাও। প্রথমে ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু কয়েক মিনিট পার হয়ে গেল, সে ফিরছে না। আমরা ফোন করলাম, বারবার কল দিলাম, কিন্তু তার ফোন বন্ধ। এবার একটু ভয় লাগতে শুরু করল। ঠিক তখনই বাস চলে এলো, আর আমরা দাঁড়িয়ে আছি, যাবও নাকি থাকব। শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম বন্ধুকে ফেলে যাব না। বাসটা ছেড়ে দিলাম। তারপর চারদিকে খোঁজা শুরু করলাম। একটা দোকান, 2টা দোকান, যার কাছে পাচ্ছি সবাইকে জিজ্ঞেস করছি, এই রকম একজনকে দেখেছেন? কেউ ঠিক মতো কিছু বলতে পারছে না। অবশেষে পাহাড়ের ঢালের পাশে একটা ছোট দোকানে গিয়ে জিজ্ঞেস করতেই দোকানদার বলল, একজন মানুষ কিছুক্ষণ আগে ওই দিকে গেছে, একা একা কি যেন বলছিল। সে আঙুল তুলে অন্ধকার একটা সরু রাস্তার দিকে দেখালো। চারপাশে তখন ঘুটঘুট অন্ধকার, পাহাড় আর গাছপালা মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। আমরা ফোনের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। পা ফেলার শব্দও তখন পরিষ্কার শোনা যাচ্ছিল। হঠাৎ দূরে কিছু একটা পড়ে থাকতে দেখলাম। কাছাকাছি যেতেই বুক কেঁপে উঠল। সে আমাদের সেই বন্ধু, মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা দৌড়ে গিয়ে তাকে তুলে আনলাম, দোকানের সামনে এনে মুখে পানি দিলাম। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলল। আমি জিজ্ঞেস করলাম, তুই এখানে আসলি কেন? সে অবাক হয়ে বলল, আমি আমি জানি না। তারপর একটু থেমে বলল, আমি তোদের সাথে বসেছিলাম। হঠাৎ মনে হল গায়ে গরম বাতাস লাগল, তারপর কিছুই মনে নেই। তার কথাটা শুনে আমাদের শরীর শিউরে উঠল, কারণ এটা আর সাধারণ কোনো ঘটনা মনে হচ্ছিল না। আমাদের মনে তখন একটাই ভয়, ওর সাথে আসলে কি হচ্ছে। আমরা সবাই তখন আতঙ্কিত। বন্ধুটাকে নিয়ে আবার বাস টার্মিনালে ফিরে এলাম। টিকিট পরিবর্তন করে পরের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। এরপর বাসে উঠে আমরা কুয়ালালামপুর ফিরে আসি। অদ্ভুতভাবে সেই যাত্রায় আর কোনো সমস্যা হয়নি। আমরা যে যার মতো বাসায় ফিরে গেলাম। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের দিন সকালে হঠাৎ একটা ফোন আসে। আমাদের আরেক বন্ধু কল দিয়ে জানায়, সেই ছেলেটার আবার আগের মতো সমস্যা শুরু হয়েছে। সে অদ্ভুত শব্দ করছে, মুখ দিয়ে লালা পড়ছে, অবস্থা একদম খারাপ। তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কিছু ওষুধ দেয়, কিন্তু কোনো কাজ হয় না। বরং সেদিন রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে হঠাৎ রুম থেকে বের হয়ে পাশের জঙ্গলের দিকে যেতে চায়, আর বলে, কেউ আমাকে ডাকছে। তার সাথে থাকা বন্ধু তাকে কষ্ট করে আটকে রাখে। তারপর আমাদের সবাইকে কল দেয়। আমরা দ্রুত সেখানে পৌঁছে যাই। সেদিন রাতটা আমরা সবাই একসাথে থাকি। আমাদের সাথে তখন 2 জন ইন্ডিয়ান বন্ধু ছিল, তারা হিন্দু, আর আমরা 3 জন বাঙালি মুসলিম। আমরা সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এর সমাধান করতে হবে। প্রথমে আমরা কাছাকাছি একটা তান্ত্রিকের কাছে যাই। তিনি সব শুনে বলেন, এটার উপর খুব শক্তিশালী এক আত্মা ভর করেছে, আমি এটা ছাড়াতে পারব না। এই কথা শুনে আমাদের ভয় আরও বেড়ে যায়। তারপর আমি বললাম, একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া দরকার। আমি শাহ আলম মসজিদের এক ইমামের কথা জানতাম। আমরা তাকে সেখানে নিয়ে যাই। সবকিছু শোনার পর তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, এটার উপর খুব খারাপ এক জিন চালান করা হয়েছে। আমরা সবাই চুপ। তিনি আবার বললেন, এই জিনের কাজ ছিল ওকে প্রচণ্ড কষ্ট দিয়ে শেষ করে দেওয়া। আমাদের গা ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন, কে এমন করবে? হুজুর কিছুক্ষণ ভেবে বললেন, গত কয়েকদিনের মধ্যে কি কোনো ড্রাইভারের সাথে ঝগড়া হয়েছিল? আমরা প্রথমে কিছুই মনে করতে পারছিলাম না। তারপর হঠাৎ একজন বলল, হ্যাঁ, সেদিন রাতে রেস্টুরেন্টের সামনে। সবকিছু তখন পরিষ্কার হয়ে গেল। হুজুর বললেন, সেই ড্রাইভারই একজন কালো জাদু করছিল। রাগের কারণে সে এই জিন পাঠিয়েছে। আমরা সবাই স্তব্ধ। সেই মুহূর্তে মনে পড়ল, ড্রাইভার বলেছিল, তোমাদের ব্যবস্থা আমি করব। এরপর হুজুর কিছু পানি পড়ে দেন আর কিছু খেজুর দেন।
তিনি বলেন, 11 দিন এগুলো নিয়ম করে খাও। আমরা তার কথা মতো সবকিছু করি। অবিশ্বাস্যভাবে 11 দিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি। বন্ধুটাও পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই ঘটনাটা হয়তো শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু যার সাথে ঘটে শুধু সেই জানে এটা কতটা ভয়ঙ্কর। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে, আমাদের শরীর কেঁপে ওঠে। আপনি যদি এমন বাস্তব ভয়ঙ্কর গল্প আরও শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আরও বেশি ভয়ঙ্কর।